খুনি হাসিনা তো প্রায় পাগল পাগল হয়ে গেছে, পাগলা কুকুরের ন্যায় আন্দোলন যারা করছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। চিকিৎসা এখানে হবে না, তোর চিকিৎসা ডিবি অফিসে হবে, আরো থেরাপির দরকার আছে। বিগত এক বছর আগে জুলাই আগস্টে আমাদের বাংলাদেশে ঘটে গেছে এক মহাপ্রলয়। এক জগদ্দল পাথরের ন্যায় ফ্যাসিস্ট বাংলাদেশের মানচিত্রের বুকে চেপে বসেছিল। এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে জীবন দিতে হয়েছে আমাদের হাজারো ছাত্র জনতাকে। হাজারো ছাত্র জনতার লাশের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই যে আমাদের জুলাই আগস্টের শুধু এই আন্দোলন বা অভ্যুত্থান নয়, এর আগেই বিগত 16 বছরে বহু মানুষ বিভিন্ন সময়ে একদম অকারণে গ্রেপ্তার, হামলা, মামলা, গুম, ক্রসফায়ারের শিকার হয়েছেন। এই এতগুলো মানুষের প্রাণের, রক্তের, কষ্টের, ঘামের বিনিময়ে আমরা এই যে সুন্দর বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটাকে আমাদের গড়তেই হবে। নেক্সট মিনিট আজকের এই পর্বে আমরা আপনাদের সাথে কথা বলবো যার নাম দিয়েছি ফিরে দেখা জুলাই। ফিরে দেখা জুলাইয়ে আমরা আজকে এমন একজনের সাথে কথা বলবো, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তিনি বিগত জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন এবং আহত অবস্থায় গ্রেপ্তার হয়ে তাকে গুম করে রাখা হয়েছিল। আজকে আমাদের এই স্পেশাল পর্বে আমরা শুনবো জনাব এইচ.এম. আবু জাফরের সেই নিপীড়নের গল্প। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে আমরা এই অবস্থায় আছি এবং ওই জুলাই নিয়েই কথা বলছি, এমনটা স্বপ্ন দেখেছিলেন কখনো? আমরা জুলাই একটা প্রেক্ষাপটে এসেছিল, কিন্তু আমাদের একটা স্বপ্ন তো অবশ্যই ছিল যে খুনি ফ্যাসিস্ট হাসিনা 16 বছর বাংলাদেশের মানুষের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের কর্মী, আমরা কিন্তু এই নিপীড়নের শিকার পুরো 16 বছরই কোনো না কোনো ভাবে নিপীড়নের শিকার, হামলা শিকার, মামলার শিকার। আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। আমি নিজে অনেকবার এই ফ্যাসিস্টের পুলিশ এবং ছাত্রলীগের হামলায় আহত হয়েছি। তো সেই আমরা আমাদের এই আন্দোলন ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি এবং রাজপথে আমরা কিন্তু প্রকাশ্যেই খুনি হাসিনাকে খুনি বলেই আমরা আন্দোলন করেছি এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করেছি। মানুষের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, এগুলো রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি। সেই আমাদের 16 বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পরিণতি লাভ করেছে 24 জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থান আসলে দেখেন, এটা কিন্তু প্রতিদিন হয় না, মাসেও হয় না, বছরেও হয় না। এটা পৃথিবীর বিভিন্ন দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, এটার একটা প্রেক্ষাপট তৈরি হয়। এই বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে গত 16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সহ আরো কিছু বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন এবং বাংলাদেশের সকল মানুষের কণ্ঠরোধের যেই অপচেষ্টা খুনি ফ্যাসিস্ট হাসিনা করেছিল এবং মানুষকে গুম খুন করেছিল, এটাই একটা ক্ষেত্র তৈরি করেছিল গণঅভ্যুত্থানের। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের শুরুতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, যেটা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন, সেই ব্যানারে এই আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। সেই ব্যানারে আমরা সবাই, বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, আমরা সবাই শুরুতে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনের অংশগ্রহণ করেছি। আমরা যদি শুরু থেকে বলি, যে জুলাইয়ের একেবারেই শুরু থেকে যদি আমরা 1 তারিখ থেকে বলি, আন্দোলনটা যখন শুরু হয়েছে, আমরা প্রথম দিকে এই আন্দোলনটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কৌশলী ভূমিকা পালন করে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কৌশলী ভূমিকা হচ্ছে, আমরা শুরুতেই আমাদের যে নিজস্ব ব্যানার, সেই ব্যানারটাকে ওপেন করে আমরা আন্দোলনটা শুরুতে করিনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা ছিল, সেই ব্যানারে আমাদের যারা নেতাকর্মী ছিল, আমরা সবাই সেই ব্যানারের আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। এজন্য যে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পপুলার মুভমেন্টকে
এবং আমাদের যে গণদাবি, সেই গণদাবির প্রেক্ষাপটে যে মুভমেন্টগুলো তৈরি হয়েছে, সেই মুভমেন্টকে দমন করার জন্য তারা বিভিন্ন ধরনের ট্যাগ দিত যে এইটা বিএনপি কিংবা অন্যান্য সংগঠনের কথা বলছে, এটা বিএনপির আন্দোলন, এটা ছাত্র দলের আন্দোলন, এটা যুব দলের আন্দোলন। এইভাবে যাতে ট্যাগ দিয়ে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনটাকে যাতে নস্যাৎ না করতে পারে, সেই জন্যই মূলত আমরা এই কৌশলী ভূমিকা নিয়ে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এরপরে আন্দোলন চলতেছিল জুলাইয়ের 16 তারিখে। জুলাইয়ের 16 তারিখে যখন আমরা জানতে পারলাম, প্রথমে আমরা জানতে পেরেছি রংপুরে আবু সাইদ খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশের বুলেটের আঘাতে গুলিতে শাহাদাত বরণ করেছে। আমরা সেদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিলাম। আমার মনে আছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বসেছিলাম, এই আন্দোলন নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব এবং ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী, এনি ভাই এবং ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সহ আমরা বেশ কিছু নেতাকর্মী আলোচনা করছিলাম যে এই আন্দোলন নিয়ে, আন্দোলনটা কিভাবে পরিচালনা করা যায় বা এটার ভবিষ্যৎ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর মধ্যেই আমাদের কাছে খবর আসে চিটাগং থেকে যে চিটাগং কলেজে, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছে। তারপরে আমরা চিন্তা করলাম যে এখন আর আমাদের আমরা যে এতদিন এই আন্দোলনটা যে আমরা কৌশলী ভূমিকায় এই অংশগ্রহণ করছি, এই আন্দোলন আমাদের কিন্তু সকল জায়গায় আমরা অংশগ্রহণ করেছি এবং কিন্তু সবাই জানে একক সংগঠন হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদলের পার্টিসিপেশনই সবচেয়ে বেশি ছিল। এটা যারা শুরুর দিকের যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটাকে যারা অর্গানাইজ করছে, তারা এটা স্বীকার করবে, তারা এটা জানে। তারপর আমরা চিন্তা করলাম যে এখন আমাদেরকে আর মানে এই কৌশলী ভূমিকায় না থেকে আমাদেরকে ফ্রন্ট লাইনে চলে যেতে হবে এবং সেটা হচ্ছে আমাদের ব্যানারে ওপেন করে এটা হচ্ছে এক দফার দিকে আমরা চলে যাব। তারপরের দিন 17 তারিখে আবু সাইদ এবং ওয়াসিম আকরাম যে শাহাদাত বরণ করেছে তাদের গায়েবানা জানাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা দক্ষিণ গেটে না উত্তর গেটে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। তো সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু খুনি ফ্যাসিস্ট হাসিনার নিপীড়নের মাত্রা এতটাই তীব্র ছিল যে মানুষ মারা গেলে যে তার জানাজা হবে, সেই জানাজাটাও সে করতে দিত না। ফ্যাসিস্ট ভয় পেত, সেজন্য তারা সেই গায়েবানা জানাজা করতে দিল না, সেখানে হামলা করলো। আমি সেখানে ছিলাম। হামলার পরে আমাদের নেতাকর্মীরা সেখানে বিচ্ছিন্ন, মানে পুলিশের হামলায় ছড়িয়ে ছিটিয়ে পরে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি নিজে বাইতুল মোকাররমের অপোজিটে যে আজাদ প্রোডাক্টসের গলি আছে, যে রাস্তাটা, এই রাস্তায় নেতাকর্মীদেরকে নিয়ে অবস্থান নিয়েছিলাম এবং সেখানে এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভাই, পুলিশের মতিঝিল জোনের এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রুহানি, সে তার এই যে ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়। বাট আমরা সেখানে প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম। আমরা ছিলাম ছাত্রদলের নেতাকর্মীরা, সেখানে এই যে আম জনতা পার্টির যে তারেক সহ আরো বেশ কিছু নেতাকর্মীরা ছিল, আমরা সবাই মিলেই সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। তারপর সেখান থেকে আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হলো, গুলি করা হলো। আমরা সেখান থেকে বের হয়ে পল্টন এলাকায় বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলাম এবং রাস্তা অবরোধ করে রাখলাম। সেখানে সন্ধ্যা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলছিল। তারপরে আমরা ফ্যাসিস্টের পুলিশ আমাদের উপর হামলা করলো। আমরা সেদিনের মতো সেখান থেকে কর্মসূচি শেষ করে আমরা বাসায় ফিরে যাই। পরের দিন জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের যে কমপ্লিট শাটডাউন ছিল, সেই কর্মসূচির সমর্থনে ছাত্রদল এককভাবে কর্মসূচি দিয়েছে যে আমরা অবস্থান কর্মসূচি করব, বিক্ষোভ মিছিল করব। তো সে অনুযায়ী আমরা 18 জুলাই সকাল 10টায় আমরা প্রথম কাকরাইল মোড়ে মিছিল করি, বিক্ষোভ মিছিল করি এবং আমরা অবস্থান করি। এরপরে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী আমাদের উপর হামলা চালায়। আমরা সেখান থেকে কিছুটা সরে যেতে বাধ্য হই। তারপরে আমরা আবার আমরা 12টার সময় মতিঝিলের যে আরামবাগে সেখানে অবস্থান নেই। সেখানে পুলিশ আবার আমাদের উপর হামলা চালায়
এরপরে আমরা 3:30টার সময় আমরা শান্তিনগর মোড়ে আমরা অবস্থান নিয়েছি এবং সেখানে আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়েছিলাম। এটা 18 তারিখ। এর পরের দিন আপনি জানবেন যে 19 জুলাই খুব সম্ভবত শুক্রবার ছিল। তো বিএনপি এককভাবে কর্মসূচি দিয়েছে যে এই শিক্ষার্থীদের উপর হামলা এবং এই আন্দোলনের সমর্থন করে আমরা বিক্ষোভ মিছিল দিয়েছি হামলার প্রতিবাদে, এবং বিক্ষোভ সমাবেশ প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে। তো সেখানে নেতাকর্মীরা আসতেছিল, জড়ো হতে না হতেই ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী সেখানে হামলা করলো এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সেখান থেকে গ্রেপ্তার করলো। তারপরে আমরা ওখান থেকে প্রেস ক্লাবের সামনে পুলিশ হামলায় ওখান থেকে অবস্থান চেঞ্জ করে আমরা রাস্তার উল্টো পাশ থেকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছি। কাকরাইল মোড়ে সেখানে আমাদের মানে বিএনপির বেশ সিনিয়র নেতৃবৃন্দ ছিল, যেমন মহানগর বিএনপির সভাপতি আমিনুল হক ভাই, এরপর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই সহ সাইফুল আলম নীরব ভাই, এরকম সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল ওনাদের নেতৃত্বে আমরা সেখানে অবস্থান করি। এবং পুলিশ আমাদেরকে দুই দিক থেকে, যেমন বিজয়নগর মোড় থেকে এবং হচ্ছে যেই কাকরাইল মোড়ে যে সেগুন বাগিচা মুখী যে রাস্তা, সেখান থেকে এই দুই দিক থেকে আমাদের উপর হামলা করে। আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রেখেছি। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পুলিশের সাথে ফাইট করে আমাদের অবস্থান ধরে রাখছি। এরপর পুলিশ আমাদের অবস্থানের কারণে, এই প্রতিরোধের কারণে আমরা যে তাদেরকে প্রতিহত করছি সেজন্য তারা পিছু হটছে এবং পিছু হটে তারা হেলিকপ্টার দিয়ে সেখানে গুলি বর্ষণ করে। তো স্বাভাবিক কারণে হেলিকপ্টার দিয়ে উপর থেকে গুলি বর্ষণ করে, আমরা তো নিরস্ত্র, আমরা জাস্ট রাস্তায় যাচ্ছিল ইট পাটকেট এগুলো দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি। তো হেলিকপ্টার দিয়ে গুলি করার পরে আমরা ওখান থেকে অবস্থান কিছুটা এগিয়ে শান্তিনগরের দিকে যে রাস্তাটা কাকরাইল মোড় থেকে, আমরা সেদিকে একটু সামনে এগিয়ে আবার অবস্থান নিয়েছি এবং রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলাম। তো এভাবে আমরা প্রায় তখন 5:30 বা 6টা বাজে এই পর্যন্ত আমরা সেখানে ছিলাম। এর পরে আবার ফ্যাসিস্টের পুলিশ তখন 3 দিক থেকে, এই দিক থেকে 2 দিক থেকে আর শান্তিনগর ফ্লাইওভার দিক থেকে, মানে আমি বলতে চাচ্ছি যে কাকরাইল মোড়ের 2 দিক থেকে আর শান্তিনগর ফ্লাইওভার থেকে নেমে এই 3 দিক থেকে আমাদের উপর হামলা করে। হামলা করার পর স্বাভাবিক কারণেই আমরা নিরস্ত্র ছিলাম। তা হামলা করার পর আমরা আবার ওখান থেকে আমাদের অনেক নেতাকর্মীরা এই হামলায় আহত হয় এবং অনেকে এই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা যে মালিবাগ মোড়ে প্রতিরোধ গড়ে তুলছিলাম এবং পুলিশের বিরুদ্ধে আমরা ফাইট করছিলাম, তখন হঠাৎ করে গলির মধ্য থেকে যুবলীগের ক্যাডাররা সে অতর্কিত হামলা চালায়। 2 দিক থেকে এমনিতে পুলিশের সাথে আমাদের ফাইট হচ্ছিল, আর গলির মধ্যে থেকে পেছন থেকে কাপুরুষের মতো যে হামলা করেছে, সেই হামলার কারণে আর সেখানে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। আমি নিজে তাদের হামলা মানে মাটিতে রাস্তায় পড়ে যাই, আমাকে তারা উপর্যুপরি পেটাতে থাকে লোহার রড, তারপর স্ট্যাম্প এইগুলো দিয়ে। তারপর আমি ঘুরে মানে বাঁচার জন্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, মানে ওঠার চেষ্টা করি, কোনো মতে উঠতে পেরেছি। তখন তারা আমাকে পেছন থেকে আবারও মারতে থাকে। তখন আমি আমাদের ওখানে মানে কর্মীদের 2-1 ছিল, তারা আমাকে রিক্সায় তুলছিল। তো রিক্সায় যখন তুলছিল তখনও তারা আমার উপর হামলা করতেছিল। রিক্সা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন রিক্সাকে ধাওয়া করছিল। অটো রিক্সা ছিল, তারা গতিরোধ করতে পারে নাই। পারলে হয়তো সেখানে ভিন্ন কিছু হতে পারতো, আমাকে তারা মেরেও ফেলতে পারতো। আমি সেখান থেকে বের হয়ে, যেহেতু এই এলাকায় হামলা হয়েছে, একটু নিরাপদে যে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছি। যাত্রাবাড়িতে একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলাম। তারপরে সেখানে গিয়ে দেখা গেল যে এক্স রে করলো, ডাক্তার বললো যে হাত ভেঙে গেছে, তো ব্যান্ডেজ করে দিল। আর মাথায় এই পেছনের দিকটা মাথাটা পুরোটা ফুলেছিল আঘাতের কারণে। তো ডাক্তার সেটার চিকিৎসা করলেন এবং বললেন যে ভর্তি থাকার জন্য, কিন্তু আমি নিরাপত্তার কারণে আর আমি আর ভর্তি থাকি নাই, বাসায় চলে গিয়েছি। যেহেতু আন্দোলন চলে, ফ্যাসিস্ট খুনি হাসিনা তো প্রায় পাগল হয়ে গেছে, পাগলা কুকুরের ন্যায় আন্দোলন যারা করছি তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। সেজন্য বাসায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম।
তারপরের দিন দেখলাম যে আমার মানে খুব বমি বমি ভাব হচ্ছে এবং পেছন দিকে কিডনির এই যেখানে কিডনিটা থাকে এই জায়গাটাতে খুব ব্যথা করছিল। তখন আবার পরিচিত দুইজন ডাক্তারের সাথে দুইজন ডাক্তারের সাথে আমি কথা বলেছি যে কি করা যায়। ফোনে কথা বলেছি, যেহেতু যাওয়ার সুযোগ নেই, ইন্টারনেটও বন্ধ, ফোনেই কথা বলেছি যে এখন কি করা যায়। তাদের পরামর্শ নিয়েছি। তারা বললো যে আমাকে নতুন করে কিছু চেক আপ করতে হবে, টেস্ট দিয়েছে, যে টেস্ট গুলো করে তারপরে বোঝা যাবে যে কি হয়েছে, সমস্যা কেন। তারপর আমি তারপরের দিন এই টেস্ট গুলো করিয়েছি, করার জন্য হসপিটালে গিয়েছি। একটা হসপিটালে গোপনে স্মার্টফোন বাসায় রেখে গিয়েছি, যেহেতু রাস্তায় রাস্তায় ফোন তল্লাশি করে। টেস্ট করে এসেছি। কিন্তু আপনার হাত ভাঙা দেখলে তো বুঝতে পারবে। হাত ভাঙা ছিল, তারপরে আমি ওই অবস্থায় গিয়েছি, হাত ভাঙা। যদি ধরে হয়তো তাহলে মানে অন্য কোনো কথা বলে আমাকে রক্ষা পেতে হবে, যদি রাস্তায় এরকম সিচুয়েশন তৈরি হয়। সেরকম চিন্তা নিয়েই বের হয়েছি, কারণ হচ্ছে যে আমার তো চিকিৎসা নিতে হবে। আমি টেস্ট করিয়েছি, টেস্ট করার ওই দিন রেজাল্ট আসেনি, তার পরের দিন রিপোর্ট পেলাম। রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার দেখানোর জন্য গিয়েছি। তো দেখা গেছে যে যেটা হয়েছে যে আমার ক্রিয়েটিনিন বেড়ে গেছে, 3.5 হয়েছে, মানে যেটা আসলে কিডনির জন্য একটু মানে কি বলে ক্ষতিকারক, অ্যালার্মিং। তো সেই জন্য তারপরে ডাক্তার বললো যে, প্রথমে তো আমি অর্থোপেডিক্সের ডাক্তার দেখিয়েছি, তখন বললো যে কিডনির ডাক্তার দেখানো প্রয়োজন। তো চারিদিকে এদিকে ফ্যাসিস্টরা কারফিউ দিয়ে রেখেছে, এবং আমরা যে এলাকায় থাকি তখন যাত্রাবাড়িতে, সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হচ্ছে। তো তারপরেও আমি যখন আহত হওয়ার পরের দিন কিন্তু আমি আবার শনি ডাক্তার দিকে গিয়েছিলাম। তো আমার শারীরিক অবস্থা খারাপ হয়, আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তো এরপরে হচ্ছে আমি 24 তারিখে যাই চিকিৎসা নেওয়ার জন্য। আমি যাত্রাবাড়ির পপুলার হাসপাতালে যাই সন্ধ্যার সময়, এবং খুবই গোপনীয়তা অবলম্বন করে গিয়েছি। তো আমি যখন সেখানে গিয়েছি তখন ডাক্তারের চেম্বারের সামনে বসেছি মাত্র, আমাকে দেখার জন্য যে ওয়েট করতে হয় যে ডাক্তারের চেম্বারের সামনে, সেখানে বসেছি। বসার 3 থেকে 4 মিনিটের মধ্যে ডিবি পুলিশের একটা দল আমাকে ঘিরে ফেলে। সেখানে আমার সাথে আমাকে হসপিটালে দেখার জন্য, যেহেতু আমি অসুস্থ, আমাকে নিয়ে গিয়েছিল ছাত্র দলের আরো ছোট ভাইরা ছিল, তেজগাঁও কলেজের ছাত্র দলের নেতা পাপুন এবং যুবদল নেতা জাহিদ সাগর ভাই, এরা আমাকে নিয়ে গিয়েছিল। তো তারা এই 3 জন সহ আমরা কথা বলছিলাম, তখন এসে আমাদেরকে ঘিরে ফেলে এবং আমাদেরকে গ্রেপ্তার করে, ওখানে গ্রেপ্তার করে। ধরার পরে চিকিৎসা নিতে পেরেছিলেন না? চিকিৎসা তখন নিতে পারিনি। তো ধরার পরে আমি তাকে অনুরোধ করলাম, তখন এটার দায়িত্ব ছিল লালবাগ জোনের এডিসি রাকিব ডিবির। তো তাকে অনুরোধ করলাম যে আমাকে যেন চিকিৎসাটুকু নিতে দেওয়া হয়, কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, আমি তখন খেতেও পারছি না। তো সে আমাকে মেরে ফেলার হুমকি দিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল। চিকিৎসা এখানে হবে না, তোর চিকিৎসা ডিবি অফিসে হবে, আরো থেরাপির দরকার আছে, মানে মারধর করবে সেই বিষয়ে ভয়ভীতি দেখাচ্ছিল। তারপরে আমি অনেক অনুরোধ করলাম, করার পরে সে ডাক্তারের দরজায় সে লাথি দিয়ে দরজা খোলার পরে সেখানে ডাক্তার একজন রোগী দেখতেছিল, সেই রোগীকে বের করে দিয়ে আমাকে দেখার জন্য বললো। তো সেখানে দেখানোর পরে নিয়ে আসলো, টানা হেঁচড়া করতে করতে আমাকে মারধর করে নিচে নিয়ে আসলো। আর আমার ঔষধ প্রয়োজন ছিল, ঔষধ কিনতে দেয়নি। তারপর আমি সেখান থেকে নিচে নামার পরে আমার সাথে ফোন ছিল না, তো তারা আমার ফোন খোঁজার জন্য বলছে ফোন কোথায় রাখছি। তো সেজন্য আমার বাসায় যাওয়ার জন্য বললো। তো আমি তখন আমার নিজের বাসায় না, অন্য একটা বাসায় ছিলাম, এক পরিচিত এক ছোট ভাইয়ের বাসায়। তো সেই বাসায় তারা আমাকে নিয়ে যায় ফোন চেক করার জন্য, এবং গাড়ির মধ্যে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পরিকল্পনা কি, সে আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, এবং ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেছিল গাড়ির মধ্যেই, যে সে কি করতে বলছে, এই যে শনি রাখায় যে মানুষ হত্যা হইলো, পুলিশ মার্ডার হইলো, এই পুলিশ মার্ডার তোরা করছিস, তারপরে এটা নির্দেশনা তারেক রহমান দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে বলতেছিল। তো বাসা থেকে আমার ফোন নেওয়ার পরে ফোনের মধ্যে আন্দোলন সংগ্রামের সকল ভিডিও ফুটেজ ছিল। তো সেখান থেকে আমাকে ঢাকার রাস্তায় প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় রাস্তার মধ্যে
বিভিন্ন রাস্তায় ঘুরিয়েছে এবং আমাদের দলের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে খুব বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। তো সেখান থেকে তারা আমাদেরকে কোনো একটা জায়গায় নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমাদের চোখ বেঁধে ফেলে এবং চোখ বেঁধে নির্যাতন করে। আমার চোখ যখন বাঁধলো তখন কি মনে হচ্ছিল যে এই বুঝি শেষ জীবন? চোখ বাঁধছে তখন মনে হয়েছে যা হওয়ার তাই হবে, মানে সাহস হারাইনি, আসলে যা করার তাই করবে, কিছুই করার নাই, তাদের যা ভালো মনে হয় তাই করবে, নির্যাতন করবে। এটা যেহেতু আমরা এইটা তো আর আমাদের প্রথম না, 16 বছরই তো আমরা বিভিন্ন সময় তাদের নির্যাতনের শিকার হয়েছি, সেজন্য মানে মনোবল হারাইনি। তারপরে তারা চোখ বেঁধে এবার নির্যাতন করলো। আমার সাথে যাদেরকে অ্যারেস্ট করছে তাদেরকেও নির্যাতন করছে। আমার এক হাত ভাঙা, তো আমার ভাঙা হাত অন্য হাতের উপরে তারা টর্চার করে। তারপরে 2 দিন পরে তারা আর কি আমাদেরকে ডিবি অফিসের গারদে দিয়ে 2 দিন পরে আর কি কোর্টে হাজির করে 2 দিন পরে। এই 2 দিনের মধ্যে কি আপনার পরিবারকে জানানো হয়েছে? যে কাউকে জানানো হয়নি। আমার পরিবারের মানুষ, আমার আপনজন আত্মীয় স্বজন যারা আছে কেউই জানতো না। সবাই দুশ্চিন্তার মধ্যে ছিল, উদ্বিগ্ন ছিল। হয়তো তারা কেউ মনে করছে আমাকে গুম করে ফেলা হয়েছে অথবা মেরে ফেলা হয়েছে, তারা সেই আশঙ্কার মধ্যে ছিল। আমার পরিবার সংবাদ সম্মেলন করবে যেদিন, করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেদিন তারা আর কি আমাকে। আচ্ছা, আপনার ফোন থেকে কি কারো ট্রেস পেয়ে কারো কাছে গেছে কিনা, এরকম কোনো ইস্যু আছে যে আপনার ফোন থেকে কার সাথে আপনি যোগাযোগ করেছেন? হ্যাঁ, সেটা তারা আমার ফোন থেকে আমাকেই জিজ্ঞাসাবাদ করছে যে এই কল লিস্ট দেখে কার সাথে আমার কথা হয়েছে, কি হয়েছে। এবং মূলত তারা আমাকে যে জন্য বারবার জিজ্ঞাসাবাদ করেছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। আমি যখন আহত ছিলাম তখন ফোনে তার সাথে আমার কথা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন যে তুমি অসুস্থ, চিকিৎসা নাও, পাশাপাশি বসে থাকলে হবে না, আন্দোলন চালিয়ে যেতে হবে, কারণ এই ফ্যাসিস্ট হাসিনার পতন করার দায়িত্ব তোমাদের কাঁধে। ছাত্রদলের একজন নেতা হিসেবে তুমি বসে থাকতে পারো না, নেতা কর্মীদেরকে নিয়ে এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে। তখন আমি আমার কর্মীদের 2টা গ্রুপ, একটা শনি আখড়ায় এবং আরেকটা বাড্ডাতে আমি পাঠাই সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। যেহেতু আমি নিজে অসুস্থ এবং আমার ইচ্ছা ছিল যে একটু সুস্থ হলে আমি আবার শনি আখড়ার এই জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করবো, যাত্রাবাড়ির এই এলাকায়। তো সেজন্যই মূলত তারা বারবার তারেক রহমানের কথা বলছিল। যেহেতু তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে, তারা সেটা বারবার কি নির্দেশনা দিয়েছে, তারেক রহমান পুলিশ হত্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন, এই বিষয়গুলো তারা বারবার সামনে নিয়ে আসছিল এবং জিজ্ঞাসাবাদ করতেছিল। তো ডিবি অফিসে গারদে যাওয়ার পরে ভয়াবহতা দেখলাম যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল সবার উপরেই তারা টর্চার করেছে। সবাই কার সাথে দেখা হলো? প্রথমেই ডিবি অফিসে ঢোকার পরে ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আমিনুল হক ভাই এবং মানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাই, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই, এরপরে সাইফুল আলম নীরব ভাই বিএনপির মহানগরীর সাবেক আহ্বায়ক, তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছিল এবং বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল সহ আমরা একটা গারদে আমাদেরকে রেখেছে। পাশের গারদেই ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন ভাই, এরপর অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাই, তারপরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাই সহ আরো বেশ সিনিয়র নেতৃবৃন্দ। নির্যাতন চালানো হয়েছে। সকল আমি যাদেরকে দেখেছি সকল নেতৃবৃন্দের উপরই নির্যাতন হয়েছে, সবার উপরেই নির্যাতন হয়েছে। তারপরে আমরা ওখানে কি আপনাকে রিমান্ড বা এরপরে কোর্টে যখন তুলেছে, কোর্ট থেকে আমাদেরকে আমাদের 4 দিনের রিমান্ড দিয়েছে। তো সেই এরপর থেকে কোর্ট থেকে আবার যখন ডিবি অফিসে নিয়ে আসলো, সেখানে রিমান্ড শুরু হলো। রিমান্ডে নিয়ে একই বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ হচ্ছে যে তারেক রহমান কি নির্দেশনা দিয়েছে এবং স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে যে যাত্রাবাড়িতে যে পুলিশ মার্ডার হয়েছে এটা তারেক রহমানের নির্দেশে আমরা করেছি, এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে। এবং যাত্রাবাড়িতে থানায় হামলা হয়েছে, রায়েরবাগ থানায় হামলা হয়েছে, এটা আমরা করেছি।
এই বিষয়গুলো এবং তারেক রহমানের নির্দেশে করেছে, তারেক রহমান আর কি বলেছে, আমার সাথে কি কথা হয়েছে, সেই বিষয়গুলো তারা বারবার জানার চেষ্টা করেছিল। মূলত তো এই আন্দোলন তো তারেক রহমানের নির্দেশে এবং তার নেতৃত্বে আমরা এই আন্দোলনটা করেছি, তার নির্দেশেই। সেজন্য ওরা মানে ফ্যাসিস্টের পুলিশ বাহিনী এটা জানতো যে সারা দেশে যে আন্দোলনটা হচ্ছে এবং ঢাকায় যে আন্দোলনটা হচ্ছে, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানটা হচ্ছে, এটা সংগঠিত করছে, নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য তাদের টার্গেটই ছিল তারেক রহমান। তারা বারবার আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিল, আমি সহ অন্যান্য যারা নেতাকর্মী ছিল তাদের কাছ থেকেও শুনেছি। মানে হয়েছে যে রিমান্ডে যখন সবাইকে একই সাথে নিত না, যখন কাউকে নিত রিমান্ড থেকে ফেরত আসার পরেই আমরা সবাই তার কাছ থেকে জানার চেষ্টা করতাম যে তাকে কি জিজ্ঞাসা করেছে, কিভাবে টর্চার করেছে। এটা প্রত্যেককে এটা টর্চার করতো। মানে এটা এতটা বিভীষিকাময় ছিল, যেমন আমরা হচ্ছে দুপুরে খাবার খেতে বসেছি, এর মধ্যে তারা ডাকছে রিমান্ডের জন্য, খাবার না খেয়েই রিমান্ডে চলে যেতে হয়েছে। মানে খাবার রেখে, কতটা নির্মম ছিল, খাবার রেখেই রিমান্ডে যেতে হয়েছে। আবার রাতে মানে মনে হয়েছে রাতে ঘুমিয়ে আছি, রাত 12টা বাজে, এমন সময় রিমান্ডে নিত। শুধুমাত্র আমাকে দিত তা না, এই গারদের মধ্যে যারা ছিল তাদের সবাইকে এরকম, যখন এক এক সময় এক একজনকে ডেকে নিয়ে যেত। আমাদের সেখানে ছাত্র দলের এই যে ডেমরা থানার তখন কনভেনার মাসুদ, ওকে অনেক নির্যাতন করেছে, অনেক নির্যাতন করেছে, নিত আর বারবার করতো, জিজ্ঞাসাবাদ করতো। ওকেও পুলিশ মার্ডারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতো। আর যেদিন মেট্রো রেলে শেখ হাসিনা চোখের এই যে কি বলে মেকি কান্না করলো, যে নাটক করলো, যে চোখে গ্লিসারিন লাগিয়ে, সেদিন ডিবি অফিসে যারা ছিল তাদের সবাইকে মারছে পুলিশ। এইটা আপনারা যারা ছিলেন সবাইকে, একদম ওই যে সিনিয়র, একদম অনেক সিনিয়র নেতা, তাদেরকেও বেশি আঘাত করা হয়েছে, বেশি মারা হয়েছে। যারা মেট্রো রেলের ওই দিন মেট্রো রেলের মামলার যারা আসামি ছিল তাদের উপর বেশি, এটা কারা ছিলেন, বেশি হামলা হয়েছে। মেট্রো রেলের মামলা হয়েছিল, আমিনুল ভাই ছিল, তারপর মিরপুরের আমিনুল ভাই ছিল, এরপর ছাত্র দলের কিছু নেতারা ছিল, হান্নান, বিজয়, তারপরে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রুবেল, এরা সহ আরো বেশ কিছু নেতাকর্মী ছিল। সবার নাম বলতে পারছি না, মানে নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো এদেরকে এই মানে ওই দিনের রিমান্ডে এদের উপর বেশি নির্যাতন করা হয়েছে, যে মেট্রো রেলের কথা বলে, মেট্রো রেলে হামলা, তারপরে বিটিভি পোড়ানোর মামলা, মানে যেই কয়টা স্পটে যতগুলো হয়েছে সব জায়গার বিষয়েই তারা মানে জিজ্ঞাসাবাদ করেছে এবং রিমান্ডে নিয়ে টর্চার করছে। আমাদের একটা আশার জায়গা তৈরি হয়েছিল, যেমন খুব সম্ভবত 26 অথবা 27 তারিখে, তারিখটা এক্সাক্ট বলতে পারছি না, এই দিন 26 বা 27 তারিখে দুপুরের দিকে 14 জন ছাত্রকে ধরে নিয়ে এসেছে, যাদের মধ্যে কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবির একজন শিক্ষার্থী ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টের 2 জন ছিল, বাকিরা বিভিন্ন কলেজ এবং স্কুলে পড়ে। তাদেরকে ধরে নিয়ে এসেছে। তো নিয়ে আসার পরে আমাদের গারদে তাদেরকে রাখা হলো। আমরা জানতে চাইলাম যে কেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো তারা তখন বলল যে আন্দোলন তো এই কয়েকদিনে আন্দোলন মোটামুটি তারা দমন করার চেষ্টা করছে, সর্বশক্তি নিয়োগ করেছে ফ্যাসিস্ট আন্দোলন দমন করার জন্য, এবং কিছুটা আন্দোলন স্থগিত হয়েছিল, ঝিমিয়ে পড়েছিল এই যে 19 তারিখের পরে যে টাইমটাতে কারফিউ টাইমটাতে। তো তারা বলছিল যে তারা আজকে প্রথম ঢাকায় মিছিল বের করেছে, যে একটা স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক। এই স্লোগান দিয়ে তারা সিটি কলেজের সামনে রাস্তায় দাঁড়িয়ে, এটা কি সমন্বয়করা আন্দোলন প্রত্যাহার করার পরে হ্যাঁ এইটার পরে, কারণ আমরা এটাও জানতে পেরেছি যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ সরকারের সাথে আতাত করেছে। তো আমরা একটু শুরুতে একটু মানে আন্দোলন নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিলাম, এই জন্য যে এই আন্দোলনটা চালানো দরকার, কিন্তু সমন্বয়ক যারা ছিল তাদের কেউ কেউ সরকারের সাথে আতাত করেছে বলে আমরা জানতে পেরেছি। তো সরকারের সাথে আতাত করেছে, আর 2-1 জন যারা আতাত করেনি তাদের উপর সরকার বা পুলিশ নির্যাতন করছে। তো এই আতাত করছে। ওদের সাথে কি আপনাদের দেখা হয়েছে ওখানে ওই সমন্বয়কদের সাথে? হ্যাঁ, সমন্বয়কদের মধ্যে একজন আমাদের সাথে ছিল, একজন, সেটা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব ছিল আরিফ সোহেল আমাদের সাথে ছিল। তো যখন এই 14 জনকে নিয়ে আসা হলো, তখন তারা বললো যে তারা এই যে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক এই স্লোগান দিয়েছে। তো সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। তো
তারা আমাদের সাথে কথা বলছিল। তো তাদের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ যে ছেলেটা, সে তার নাম ভুলে গেছি, সে গণভবন হাই স্কুলে ক্লাস 7-এ পড়ে। তো সে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে বলতেছিল যে আঙ্কেল আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা এই ডিবি অফিসের দেয়াল ভেঙে আপনাদেরকে বের করে নিয়ে যাব। বাহ। তো আমরা দেখলাম যে তার চোখে মুখে যে সাহস, মানে তার যে অসীম সাহস, মানে তার যে সাহসী চিন্তা, এখান থেকেই ফ্যাসিস্টের পতন হতে বাধ্য। কারণ একজন স্কুল শিক্ষার্থী থেকে ফ্যাসিস্ট ধরে নিয়ে এসেছে, ডিবি অফিস সহ্য করতে পারেনি। তো সেখান থেকে আমরা চিন্তা করলাম, আমাদের মনে কিছুটা আশা জেগেছে যে সমন্বয়কদের কেউ সরকারের সাথে আঘাত করলো, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, আপামর জনতা সবাই কিন্তু এই আন্দোলনের সাথে আছে এবং কোনো না কোনো ভাবে ফ্যাসিস্টের পতন হবে। আমি অন্তত সাহস নিয়ে, আমাকে ডিবি অফিসে যখন রিমান্ডে নিয়েছে, রিমান্ডে শুধুমাত্র নির্যাতনই করতো না, শারীরিক নির্যাতনই না, মানসিক নির্যাতনটা অনেক বেশি ছিল। যেমন বিভিন্নভাবে স্লেজিং করা হতো, কেন আমরা এই দল করি, কি কারণে করি, শেখ হাসিনা সারা জীবন ক্ষমতা থাকবে, শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে কোনো কিছু হবে না। ডিবির এক অফিসার আমাকে বলতেছিল যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি কেন এইগুলো করতে গেলা, শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় কিছু হবে না। তখন আমি তাকে কনফিডেন্টলি বলছি যে জীবিত অবস্থায় শেখ হাসিনার পতন হবে, এটা দেখাই একমাত্র লক্ষ্য এখন, এটা হবে। সে আমাকে বললো যে তুমি বোকার স্বর্গে বাস করো বলে একটা গালি দিয়েছে। তো আমরা বললাম যে এই যে শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে আসলো, সবকিছু মিলে আমরা মনে হলো যে না, এই আন্দোলন ফ্যাসিস্ট হাসিনা চাইলেও এই আন্দোলন দমাতে পারবে না। সমন্বয়কদের কেউ হঠাৎ করলেও অলরেডি করেছে, কেউ আন্দোলন প্রত্যাহার করেছে, তো সেখানে করলেও এই আন্দোলনটা দমাতে পারবে না। তারপরে আমরা সেখান থেকে এই ডিবি অফিসের রিমান্ড শেষে আবার কোর্টে তোলা হলো, কোর্ট থেকে জেলখানায় প্রেরণের নির্দেশ দিল কোর্ট। আমরা তখন যাচ্ছিলাম, তো ঢাকার রাস্তা একেবারেই নীরব, শুনশান নীরবতা, মানে রাস্তায় কাউকে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না, কারফিউ চলে। তখন বাবুবাজার ব্রিজের উপরে উপর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আমাদের এই যে প্রিজন ভ্যান, তখন দেখছি যে মানুষ মানে একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে যে আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। তো আমরা আরেকটু আশান্বিত হলাম যে ফ্যাসিস্টের এই আন্দোলন, মানে ফ্যাসিস্টের পতনের দাবিতে যে আন্দোলন আমরা করতেছি, এই আন্দোলন ত্বরান্বিত হওয়ার যে এলিমেন্ট, সেগুলো একটার পর একটা ধাপে ধাপে যুক্ত হচ্ছে। এইভাবে ফ্যাসিস্টকে আরো বেশি চাপে ফেলানো যাবে। যেভাবে রাজপথে প্রতিরোধ করছি আমরা, একইভাবে তাকে অর্থনৈতিকভাবে যদি পঙ্গু করা যায়, তাহলে এই আন্দোলন অতি দ্রুতই এই আন্দোলন সফল হবে, সফলতার মুখ দেখবে, আলোর মুখ দেখবে। তো আমরা সেখান থেকে জেলখানায় গেলাম। জেলখানায় যাওয়ার পরে সেখানেও অনেক ভোগান্তি, যেমন স্বাভাবিক সময়ে জেলখানায় নেওয়ার পরেই ভেতরে থাকার যে জায়গা আমদানি, সেখানে নেওয়া হয়। কিন্তু সেদিন আমাদেরকে প্রায় রাত 2টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে মাঠের মধ্যে। তারপরে আমদানিতে নেওয়া হলো। আমদানি সে এক রুম বিশাল, 100-র উপরে মানুষ, সেখানের মানে বাথরুমের অবস্থা, মানে একটা বাথরুম 100 মানুষের উপরে, মানে 100-র উপরে মানুষ, তাদের জন্য একটা বাথরুমে ঢোকা যাচ্ছে না। মানে খুবই, এটা যারা আসলে ওই সময়টাতে জেলখানায় গেছে তারা ছাড়া আসলে বলে বোঝানো যাবে না। সেখান থেকে আমাদেরকে আমদানি শেষে আবার অন্য একটা হিসেব, মানে পদ্মা 6-3 সেখানে রাখা হলো। তো এক রুমে আমরা 47 জন, একটা রুমে 47 জন এবং 24 ঘন্টা লক আপ, মানে কাউকে রুম থেকে বের হতে দেওয়া হচ্ছে না, রুমেই থাকতে হয় 24 ঘন্টা। আমার হাত যেহেতু ভাঙা ছিল, আমার চিকিৎসার প্রয়োজনে আমার একটু নিচে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ কারাগারে হাসপাতাল ছিল, সে হাসপাতালে তো চিকিৎসা নিতে যখন যেতাম, তখন সেখানে যারা আর কি টেস্ট করতো মেইনলি, তারা ম্যাক্সিমাম হচ্ছে আগে বিডিআর এ চাকরি করতো, অন্যায়ভাবে তাদেরকে দীর্ঘদিন জেলখানায় বন্দি রাখা হচ্ছে। তো তারা অনেকদিন ওখানে থাকার কারণে তারা বাইরের বেশ কিছু ইনফরমেশন তারা পায়। তাদের কাছ থেকে জানার চেষ্টা করতাম যে আসলে আন্দোলনের কি অবস্থা, আন্দোলনটা কোন পর্যায়ে আছে। এবং আমার নিজের মধ্যে একটা প্রশ্ন হতো যে কেন বাইরে যারা আছে, আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা কেন এক দফা দিচ্ছে না,
এখন প্রয়োজন এক দফা, শেখ হাসিনার পতন। এখন আর এইটা বিভিন্ন দফায় দাবি করে আর লাভ নেই। শেখ হাসিনার পতনের এক দফা কেন দিচ্ছে না? তো এরকম করে যাচ্ছি। আমি প্রায় প্রতিদিনই বাইরে যেতাম, হসপিটালে যেতাম টেস্ট করানোর জন্য। তো খুব সম্ভবত 4 তারিখে জানতে পারলাম যে শিক্ষার্থীরা 6 তারিখে ঢাকায় একটা কর্মসূচি দিয়েছে অবরোধের। 6 তারিখে, 6 আগস্ট। হ্যাঁ, মার্চ টু ঢাকা। এটা আমি আর কি বিডিআরদের কাছ থেকেই শুনলাম। তখন আরেকটু আশান্বিত হলাম যে সবাই একসাথে হলে হয়তো খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবে। এর মধ্যে 4 তারিখ বা 5 তারিখ, 4 তারিখ, হ্যাঁ 4 তারিখে আর একটা জিনিস জানলাম, সিরাজগঞ্জের একটা থানায় 14 জন পুলিশ মারা গেছে আন্দোলনকারীদের, মানে কি বলে, আন্দোলনকারীদের হামলায় 14 জন পুলিশ মারা গেছে। তো আমরা সবকিছু মিলিয়ে বুঝতে পারলাম যে ফ্যাসিস্ট হাসিনার সময় শেষ। তো যখন টাইম টু এন্ড, যখন দেখলাম যে যখন জানতে পারলাম যে 6 তারিখে ঢাকায় আসবে, এরপরে দেখলাম যে সেটা 6 তারিখ না হয়ে 5 তারিখ, এটা 5 তারিখ হয়ে গেছে। মানে মানুষের জন দাবিতে, মানে জনগণের এটা দাবি হয়ে গেছে যে ফ্যাসিস্ট হাসিনাকে এই মুহূর্তেই বিদায় নিতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কারণ মানুষের, বাংলাদেশের 18 কোটি মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। নির্যাতন নিপীড়নের শিকার আগে শুধুমাত্র আমরাই ছিলাম, বিএনপি, এখন সবাই। কারণ যেই সন্তানকে গুলি করে মেরেছে তার বাবা মা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে গোনা কিছু কর্মী, নেতা কর্মী ছাড়া সবাই রাস্তায় নেমে এসেছে। সুতরাং এই গণ অভ্যুত্থান ব্যর্থ হতে পারে না। আমাদের মধ্যে আশা জাগলো। এরপরে তো আমরা দেখলাম যে 5ই আগস্ট দুপুরের খাবার খেয়ে জেলখানার ভেতরে আমরা গল্প করছিলাম। এর মধ্যে চারদিকে আমরা মানে কি বলে আনন্দের আওয়াজ পাচ্ছিলাম, সবাই আওয়াজ দিচ্ছিল, হই হুল্লোড় করছিল। তো জানার চেষ্টা করলাম পাশের রুমে যে কি হয়েছে। তো একজন বললো যে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। তো তারপর আমাদের ডান পাশে যে রুম ছিল সেই রুমে জানার চেষ্টা করলাম। তারা টিভির স্ক্রোল দেখে বললো, বিটিভি চলতো তখন, আমাদের রুমটা বিটিভি ছিল না, পাশের 2টা রুমে ছিল। তারা বললো যে এটা মানে স্ক্রোলে লেখছে যে প্রধানমন্ত্রী, তারা তো টিভিতে লেখছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। তখন আমরা সবাই আনন্দে উৎফুল্ল হয়ে গেলাম। জেলখানার মধ্যে আমরা সবাই অনেকক্ষণ কি বলে উচ্ছ্বাস প্রকাশ করলাম। তারপরে আমরা সেখানে শুকরিয়া নামাজ পড়ছি সবাই, যে যেই ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য এই 16 বছর লড়াই সংগ্রাম করলাম, সেই লড়াই সংগ্রাম সফল হয়েছে, চূড়ান্ত পরিণতি লাভ করেছে। বাংলাদেশের মানুষ আজকে সত্যিকার অর্থের মুক্তির স্বাদ পেয়েছে। সেজন্য আমরা সবাই আনন্দিত ছিলাম। পুরো কারাগারের মধ্যে শুধু মিছিল হচ্ছে, আনন্দ মিছিল। এরপরে কারা কর্তৃপক্ষ আসলে এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছিল, তালা দিয়ে রেখেছে, চারদিকে 24 ঘন্টা লকআপ। তারপরের দিন সকালে 6 তারিখ সকালবেলা কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আসলে কারাগার ছিল না। তারা আমাদের বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল জেলখানায়, রুহুল কবির রিজভী আহমেদ, আমিনুল হক ভাই, তারপরে হচ্ছে আমানুল্লাহ আমান ভাই, আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদেরকে বললো যে, অনুরোধ করলো যে নেতাকর্মীদেরকে শান্ত রাখার জন্য। কিন্তু নেতাকর্মীরা তো আসলে চাইলেই শান্ত রাখা যায় না, কারণ তাদের উপর যে নিপীড়ন হয়েছে, যে নিষ্পেষণ হয়েছে, সেই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। তো তার সবার মধ্যে এক ধরনের আনন্দ, এক ধরনের উচ্ছ্বাস কাজ করতেছে, কখন এই জেল থেকে আমরা বের হয়ে যাব, বাইরে গিয়ে আমরা কখন উচ্ছ্বাস প্রকাশ করব, কখন আমরা আনন্দ মিছিল করব। তো সকালবেলা কারাগারের গেট অনেকটা ভেঙে আমরা সবাই বাইরে চলে আসলাম। তো কারাগারের ভেতরে একটা মাঠ আছে এবং একটা কেস টেবিল আছে বিশাল। সেই কেস টেবিলটা একটা সমাবেশে রূপান্তরিত হয়েছে। এত মানুষ সবাই ওখানে এসেছে, সমাবেশের মতো হয়েছে। আমাদের বিএনপির নেতৃবৃন্দ সেখানে সবাইকে শান্ত থাকার জন্য একটা তারা সেখানে মেসেজ দিল, সবাইকে শান্ত থাকার জন্য তারা কয়েকজন সেখানে বক্তব্য দিল। তো আমরা সেখান থেকে আসলাম। আমরা এখন তো আমাদের সবার মধ্যে একটা চিন্তা, আমরা কখন বের হব। তারপরে দুপুরবেলা জেলখানায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। জেলখানায় তো অন্য রাজনৈতিক মামলার বাইরে কিছু মামলা আছে, যেমন মাদক মামলা এবং কিশোর গ্যাং, এই টাইপের যে মামলা, সেই আসামিরা তো ছাড়া পাবে না। মানে তাদের তো মানে জেলখানায় একটা মেসেজ গেছে, যারা রাজনৈতিক মামলার আসামি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তখন ওই অন্য মামলার যারা আসামি তারা জেলখানার মধ্যে বিক্ষোভ করছিল। তখন বাইরের থেকে এসে আর্মি এসে
পুলিশ এসে সেখানেই করছে, হামলা করছে। তো টিয়ার শেল মারছে, সেই টিয়ার শেল আমাদের লাগছে। আমরা যখন রুমে আসছি সেখানেও টিয়ার শেল চলে এসছে, এবং ওই দিন আমাদেরকে দুপুরের খাবারও খেতে দেওয়া হয়নি। পরে আমরা রাত 12টার সময় জেলখানা থেকে মুক্ত হয়েছি। রাজবন্দির মতোই আমরা মুক্ত হয়েছি জেলখানার গেটে। কারণ গেটে আগে আমরা যখন জেলখানা থেকে, কারাগার থেকে কেউ বের হতো, তখন অনেক করে বের হতে হতো, কৌশল করে হেঁটে আসতে হতো। কিন্তু এবার কারাগারের গেটে গাড়ি রাখা হয়েছে, তো সবাইকে ভেতরে, কারাগারের ভেতর থেকে গাড়িতে করে মেইন রাস্তায় নিয়ে আসা হয়েছে। সবাই নেতাকর্মীরা, স্বজন, আত্মীয় স্বজনরা সবাই ফুল নিয়ে এসেছে। মানে এটা অন্যরকম এক অনুভূতি, অভূতপূর্ব অনুভূতি, যেটা আমরা চেয়েছিলাম গত 16 বছর যাবৎ, যেটা আমাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা মুক্ত হয়েছি, বাংলাদেশ মুক্ত হয়েছে। এবং এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট হাসিনা মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন করেছিল এবং দুঃশাসন চাপিয়ে দিয়েছিল, আমরা চাই না এরকম কোনো দুঃশাসন ফিরে আসুক। তবে আমরা বর্তমান সময়ে দেখছি যে একটা গ্রুপ বা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল বা এনসিপি পরিচয় দিয়ে, তারা অলরেডি দেশের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, চোরা কারবারি থেকে শুরু করে বদলি বাণিজ্য, এইটা অহরহ করে যাচ্ছে। আমরা যখন এখানে কথা বলছিলাম, তখন আমি একটু আগে দেখলাম যে কালের কণ্ঠ পত্রিকায় একটা নিউজ দেখলাম যে গত পরশুদিন চিটাগাংয়ে একটা বিয়ের অনুষ্ঠানে মব তৈরি করেছে। তো সেই মবের বিষয়ে আজকে জানতে পারলাম যে সেটা ছিল শুধু আওয়ামী লীগ, যেই নেতার এসে গেছে সে আওয়ামী লীগ করতো, বাট সেখানে একটা মব তৈরি করেছে। যাদেরকে যদি চাঁদা দেওয়া হয় তাহলে তারা, চাঁদা না দেওয়া হয় তাহলে মব তৈরি করবে, চাঁদা না দেওয়ার কারণে তারা এই মব তৈরি করছে। এরকম বিভিন্ন জায়গায় তারা মব তৈরি করছে এবং চাঁদাবাজি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল, এই প্ল্যাটফর্মটা আমাদের সবার ছিল। এই প্ল্যাটফর্মের উদ্যোগে এবং নেতৃত্বে আমরা সেখানে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে এখন মববাজি এবং একটা চাঁদাবাজির প্ল্যাটফর্মে পরিণত করেছে কেউ কেউ। তো আমরা যে আশা, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের আপামর জনতা গণঅভ্যুত্থান করেছে, সেই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী কাজ এই যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকে করেছে। আপনি দেখবেন যে পাঠ্যপুস্তক ছাপানো, যেটা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা এই বই আমরা পড়ি, আমাদের শিক্ষার্থীরা পড়ে, আমরা পড়ে এসেছি এনসিটিভির বই। সেই একটা বইয়ের প্রকল্প থেকে 400 কোটি টাকা লুটপাট করেছে। আপনি দেখেছেন যে নাহিদের পিএস, সে নগদ থেকে, নাহিদের পিএস নগদ থেকে সে 150 কোটি টাকা লুটপাট করেছে। এরকম লুটপাটের গল্প অনেক। যেই লুটপাট গত 16 বছরে যে পরিমাণ লুটপাট করেছে আওয়ামী লীগ, সেই লুটপাট কিন্তু আমরা দেখেছি গত 1 বছরও হয়নি। এর মধ্যে কেউ সেই লুটপাটকেও ছাড়িয়ে গিয়েছে। কয়েকদিন আগে দেখলাম যে কেউ লিখছে যে, যেমন হান্নান মাসুদ সম্পর্কে বলছে যে জুলাই আগস্টে এটা যে কেউ এটাকে বিপ্লব বলে, যে জুলাই বিপ্লবের মাস হলো হান্নান মাসুদদের মতো অনেকের জন্য এটা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মাস। যাই হোক, আমরা এরকম বাংলাদেশ আর দেখতে চাই না। আপনি যেটা বললেন যে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তবে আপনার এই যে গল্পটা আমরা শুনলাম, আদতে যদি আসলেই এই বিজয় না আসতো 5ই আগস্ট, জানি না আপনাদের কি হতো, আমাদের কি। আমি জেলে থাকতাম, এখন জেলে বা অন্য কোথাও থাকতে পারতেন, মানে এটা নিশ্চিত নয়, দুনিয়াতেও না থাকতে পারতেন। আল্লাহর কাছে অবশ্যই আমরা শুকরিয়া জানাই। খুবই রোমহর্ষক একটা ঘটনা। এটা একটা, আমি মনে করি যে একটা থ্রিলার সিনেমাকেও হার মানাবে। এই যে ঘটনাগুলো, একটা দেশে মানুষের উপরে এইরকম নির্যাতন, গণহত্যা, এইরকম টর্চার করা যায় একটা বিরোধী মত হওয়ার কারণে, এটা আসলেই বাংলাদেশের মানুষ এই ইতিহাসটাকে মনে রাখবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এবং আপনাকে শুভকামনা। আপনি যে জায়গা থেকে আবার ফিরে আমাদের মাঝে এসেছেন, কথা বলছেন, অনেক খারাপ কিছুই ঘটতে পারতো। আপনার জন্য অনেক শুভকামনা। আর দর্শকদের জন্য একটা বক্তব্য থাকবে, এই যে আমরা জনাব এইচ.এম. আবু জাফর তার গল্পটা শুনলাম, আমরা গল্প শুনতে চাই, আরো অনেক মানুষের গল্প শুনতে চাই। তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, এরকম আরো সহস্র
আমাদের ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছেন নানাভাবে, এমনকি বাবাকে না পেয়ে সন্তানকে গ্রেপ্তার করা হয়েছে, বাচ্চাকে গ্রেপ্তার করা হয়েছে, সন্তানকে হত্যাও করা হয়েছে। এই ধরনের ঘটনা আমরা এই বাংলাদেশে দেখেছি। আমরা এই ঘটনা আর দেখতে চাই না। আমরা জুলাইকে ফিরে দেখতে চাই, জুলাইয়ের ঘটনাগুলোকে জানতে চাই, শুনতে চাই, কিন্তু আমরা বারবার এটাও চাই যে এই ঘটনাগুলো আর না ঘটুক। দর্শক, আজকের এই গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমাদের সাথে আপনারাও একমত হবেন যে এই ধরনের আর একটা জুলাই, এই বর্ষার বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি, যাই বলি না কেন, এরকম বারবার অভ্যুত্থান যেন আমাদের না করতে হয়, বারবার যেন আমাদেরকে রক্ত দিতে না হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।